রাত গভীর হলে চট্টগ্রামের মিরসরাইয়ের বিশাল বিস্তীর্ণ প্রান্তরে এক অদ্ভুত গুমোট হাওয়া বয়। বঙ্গোপসাগরের বুক চিরে ধেয়ে আসা নোনা বাতাসে কান পাতলে শোনা যায় এক দীর্ঘশ্বাসের শব্দ। 850 একরের এই বিশাল পতিত ভূমি বছরের পর বছর ধরে নিস্তব্ধ হয়ে পড়েছিল। বাইরে থেকে দেখলে মনে হতো এটি কেবলই এক খণ্ড খালি জমি, কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির স্যাটেলাইট মানচিত্রে এটি ছিল এক অদৃশ্য শেকলের প্রতীক, যা একটি স্বাধীন রাষ্ট্রের আত্মনির্ভরশীলতার পায়ে পড়িয়ে দেওয়া হয়েছিল। এই জমি একসময় বরাদ্দ ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য। কথা ছিল এখানে গড়ে উঠবে ইন্ডিয়ান ইকোনমিক জোন বা ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, কিন্তু আজ রাতের চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যানের একটি মাত্র ঘোষণায় পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত সমীকরণ আক্ষরিক অর্থেই উল্টে গেছে। বেজা ঘোষণা করেছে ভারতের জন্য বরাদ্দকৃত সেই 850 একর জমি বাতিল, আর সেই বাতিল হওয়া জমিতেই মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা শিল্পাঞ্চল। নয়াদিল্লির দীর্ঘদিনের স্বপ্নের মাটিতে তাদের নাকের ডগায় বাংলাদেশের এই সামরিক উত্থান কেবল একটি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, এটি হলো একটি স্বাধীন রাষ্ট্রের পরাধীনতার শেকল ভেঙে বেরিয়ে আসার চূড়ান্ত এবং গগনবিদারী হুঙ্কার। ভারতের জমিতে বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরির এই পদক্ষেপ একই সাথে একটি যুগান্তকারী অর্থনৈতিক পথ পরিবর্তন এবং দিল্লির আধিপত্যবাদের ওপর এক চরম শক্তিশালী ভূরাজনৈতিক আঘাত। ঘটনার শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে একটু পেছনে। সময়টা 2015 সালের জুন মাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় চুক্তির আবরণে মিরসরাইয়ে একটি ইন্ডিয়ান ইকোনমিক জোন তৈরির রূপরেখা চূড়ান্ত হয়। সাধারণ মানুষ ভেবেছিল হয়তো এবার বিশাল বিনিয়োগ আসবে, লাখো মানুষের কর্মসংস্থান হবে। এরপর 2017 সাল তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের সময় এই প্রকল্পের পরিধি আরো বাড়িয়ে 1000 একরের বেশি করা হয়। সে সময় ভারতের অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত আদানি গ্রুপের সরাসরি সম্পৃক্ততার বিষয়টিও সামনে আসে। ভারত সরকার এবং আদানি গ্রুপ মিলে এক বিশাল স্বপ্নের মায়াজাল বুনেছিল, কিন্তু রূঢ় বাস্তবতা কি ছিল? দীর্ঘ 1 দশক পেরিয়ে গেলেও ওই জমিতে ভারত একটি ইটও গাঁথতে পারেনি। বেজার সাথে বারবার টার্মশিট সই এবং ডেভেলপার খোঁজার নামে ভারত কেবল কালক্ষেপণ করেছে। গত 10 বছরে চূড়ান্ত কোনো আর্থিক সমঝোতা বা দৃশ্যমান কোনো কাজের দেখা মেলেনি। কেন ভারত এমনটি করলো? এটি কি তাদের প্রযুক্তিগত বা আর্থিক সীমাবদ্ধতা ছিল? একদমই না। এটি ছিল সাউথ ব্লকের একটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা নীল নকশা। তারা চেয়েছিল বাংলাদেশের এই অত্যন্ত কৌশলগত জমিটিকে জিম্মি করে ফেলে রাখতে, যাতে অন্য কোনো দেশ, বিশেষ করে চীন বা জাপান, এখানে কোনো বিনিয়োগ করতে না পারে। তারা বন্ধুত্বের মুখোশ পরে একটি সম্ভাবনাময় অঞ্চলকে পরিকল্পিতভাবে স্থবির করে রেখেছিল। কিন্তু ইতিহাসের এক অমোঘ নিয়ম আছে। মিথ্যার ইমারত যত বড়ই হোক না কেন, একদিন তা ধসে পড়তে বাধ্য। 2024 সালের আগস্ট মাসে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। বাংলাদেশের মসনদে আসে নতুন নেতৃত্ব, যাদের মগজে কোনো দাসত্বের সফটওয়্যার ইনস্টল করা নেই। 2026 সালের জানুয়ারিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বেজার বোর্ড সভায় অত্যন্ত যুগান্তকারী একটি সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতের চরম নিষ্ক্রিয়তা এবং দীর্ঘদিনের অবহেলার কারণে তাদের হাত থেকে এই জমির নিয়ন্ত্রণ পুরোপুরি সরিয়ে নেওয়া হয়। চুক্তি বাতিল। আর সেই বাতিল হওয়া জমিতেই রচিত হচ্ছে বাংলাদেশের নিজস্ব অস্ত্র উৎপাদনের নতুন ইতিহাস। বাংলাদেশ এতদিন বিদেশি রাষ্ট্রগুলোর মুখাপেক্ষী হয়ে বিপুল অর্থের বিনিময়ে অস্ত্র ক্রয় করত। পরাশক্তিগুলোর কাছে ধর্ণা দিয়ে শর্ত মেনে কোটি কোটি ডলার খরচ করে সাধারণ সরঞ্জাম আনতে হতো। কিন্তু এখন সেই নির্ভরতার শৃঙ্খল ভেঙে নিজ দেশেই সমরাস্ত্র তৈরির বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। বিদেশ থেকে সরঞ্জাম আমদানি করার প্রথা ভেঙে বাংলাদেশ এখন নিজের ঘরেই নিজের মাটিতে সামরিক কারখানা গড়ে তুলছে। এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি হলো আত্মমর্যাদার এক নিখুঁত পুনর্জাগরণ। মিরসরাইয়ের এই প্রস্তাবিত প্রতিরক্ষা শিল্পাঞ্চলের একটি পূর্ণাঙ্গ চিত্র দেখলে বিশ্বের যে কোনো পরাশক্তির চোখ কপালে উঠতে বাধ্য। এখানে মূলত 5টি সুনির্দিষ্ট খাতে উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন ও আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ইউএভি সিস্টেম, সাইবার নিরাপত্তা প্রযুক্তি, আধুনিক গোলাবারুদ ও বিস্ফোরক, সামরিক যানের বিভিন্ন যন্ত্রাংশ, হালকা অস্ত্র ও সরঞ্জাম। পুরো প্রকল্পটি পরিচালিত হবে পিপিপি বা সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে, যেখানে সরাসরি যুক্ত থাকবেন বিদেশি প্রযুক্তি সরবরাহকারীরা। সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যন্ত নিবিড়ভাবে এই মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। দীর্ঘমেয়াদে এই সামরিক খাতে 15,000 কোটি টাকার বিশাল বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যে মিরসরাই একসময় ছিল অবহেলার এক বিরান ভূমি, তা খুব শিগগিরই পরিণত হতে যাচ্ছে বারুদ, ইস্পাত আর কৃত্রিম বুদ্ধিমত্তার এক অভেদ্য দুর্গে।
এই বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সেরা সামরিক প্রযুক্তি উৎপাদনকারী দেশগুলো। পশ্চিমা বিশ্ব বা ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা এখন হাত মিলিয়েছে এমন সব পরাশক্তির সাথে যারা প্রযুক্তি হস্তান্তরে পিছপা হয় না। সবচেয়ে বড় চমকটি এসেছে তুরস্কের কাছ থেকে। বিডার নির্বাহী চেয়ারম্যান চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্কের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কমপ্লেক্স নির্মাণের বিষয়ে সরাসরি 5 দিনের তুরস্ক সফর সম্পন্ন করেছেন। এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল তুরস্কের সরকারি অস্ত্র কোম্পানি MKA এর মূল ম্যানুফ্যাকচারিং ফ্লোরে বাংলাদেশের প্রতিনিধিদের বিরল প্রবেশাধিকার। তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশের লজিস্টিক সাপোর্টের সমন্বয়ে ঢাকাকে আঞ্চলিক প্রতিরক্ষা রপ্তানির একটি মূল হাব হিসেবে গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কেবল তুরস্ক নয়, প্রতিরক্ষার ক্ষেত্রে চীনের সাথেও বড় ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের CETC ইন্টারন্যাশনালের সাথে 608 কোটি টাকার একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে। বগুড়া বিমান ঘাঁটিতে যৌথ UAV বা ড্রোন ম্যানুফ্যাকচারিং এর অ্যাসেম্বলি কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। এখানে মূলত মেইল এবং VTOL প্রযুক্তির অত্যাধুনিক ড্রোন তৈরি করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তুরস্কের বাজপাখি আর চীনের ড্রাগন যখন বাংলাদেশের কারখানায় একসাথে ডানা মেলবে, তখন দক্ষিণ এশিয়ার আকাশে একছত্র আধিপত্যের নতুন সমীকরণ লেখা হবে। বাংলাদেশের এই উত্থানের পেছনের কারণ বুঝতে হলে বৈশ্বিক প্রতিরক্ষা বিনিয়োগের দিকে নজর দেওয়া প্রয়োজন। পরিসংখ্যান বলছে, পাকিস্তান গত 4 বছরে গড়ে $450 মিলিয়ন প্রতিরক্ষা উৎপাদনে বিনিয়োগ করেছে। ভারতের বার্ষিক বিনিয়োগের পরিমাণ $2.76 বিলিয়ন। অন্যদিকে তুরস্ক 2020 থেকে 2025 সালের মধ্যে $30.7 বিলিয়ন প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছে। এই দেশগুলোর তুলনায় স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন খাত কার্যত স্থবির ছিল। প্রতি বছর কেবল হালকা সামরিক সরঞ্জাম আমদানি করতেই 7 থেকে 8 হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যেত। মিরসরাইয়ের এই জোন পূর্ণমাত্রায় চালু হলে দেশের এই বিপুল পরিমাণ অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি রপ্তানি আয়ের নতুন দুয়ার উন্মোচিত হবে। তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস খাত একদিন বিশ্ববাসীর কাছে অসম্ভব মনে হয়েছিল। আজ তা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। ঠিক একইভাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোলে প্রতিরক্ষা শিল্পেও এমন অভাবনীয় বিপ্লব ঘটানো সম্ভব। অন্যান্য দেশ যখন নিজস্ব অর্থনৈতিক শক্তি কাজে লাগিয়ে সামরিক দিক থেকে অনেক এগিয়ে গেছে, তখন মিরসরাইয়ের এই জোন সেই দীর্ঘদিনের পিছিয়ে থাকা অবস্থানের অবসান ঘটাতে সক্ষম। মিরসরাইয়ে বাংলাদেশের এই সামরিক উত্থান নয়াদিল্লির জন্য কেবল একটি অর্থনৈতিক ক্ষতি নয়, এটি তাদের আধিপত্যবাদের ওপর সরাসরি এক চরম এবং মরণঘাতী আঘাত। ভারতীয় নীতি নির্ধারকরা মনে করছেন, ভারতের হাত থেকে জমি কেড়ে নিয়ে নিজস্ব অস্ত্র কারখানা তৈরির এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে চরম তিক্ততার দিকে নিয়ে যাবে। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলোর হতাশা কেবল মিরসরাই নিয়ে সীমাবদ্ধ নেই। মোংলা বন্দরে ভারতের জন্য বরাদ্দকৃত আরও 110 একর জমিও বাতিল করেছে বাংলাদেশ সরকার। একের পর এক এমন পদক্ষেপ ভারতের বলয় থেকে বাংলাদেশের সম্পূর্ণ বেরিয়ে আসার চিত্রই আন্তর্জাতিক পরিমণ্ডলে ফুটিয়ে তুলছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর এবং দিল্লির জন্য সবচেয়ে আতঙ্কের বিষয়টি হলো মিরসরাইয়ের ভৌগোলিক অবস্থান। মিরসরাই এবং ফেনী এলাকাটি ভারতের সেই বিখ্যাত চিকেন স্নেক বা অত্যন্ত সরু করিডোরের খুব কাছাকাছি অবস্থিত। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে। ভারতীয় সামরিক পরিকল্পনাকারীদের কাছে এই করিডোর তাদের সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বল জায়গা। ঠিক সেই স্পর্শকাতর জায়গার নিকটবর্তী এলাকায় এখন তুরস্ক ও চীনের মতো সামরিক পরাশক্তির প্রযুক্তিতে বাংলাদেশের অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠছে। নয়াদিল্লি কোনোভাবেই এটিকে সাধারণ বাণিজ্যিক কার্যক্রম হিসেবে নিতে পারছে না, বরং এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রতি একটি বিশাল হুমকি বা বার্তা হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। তারা ভয় পাচ্ছে যে কোনো সামরিক উত্তেজনার মুহূর্তে এই কারখানাগুলো থেকে উৎপাদিত ড্রোন বা অস্ত্র মুহূর্তের মধ্যেই চিকেন স্নেকের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। তবে বিশাল পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার পথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সাধারণ পণ্য উৎপাদনের মতো নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে সরাসরি সম্পৃক্ত। তাই বেসরকারি খাতে সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তি নিয়ন্ত্রণ, মেধাস্বত্ব সুরক্ষা বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এবং আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালা অত্যন্ত কঠোরভাবে মেনে চলতে হবে। তুরস্কের বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনের ক্ষেত্রে দেখা যায়, মূল মেধাস্বত্বের সুরক্ষার বিষয়ে তারা অত্যন্ত সতর্ক থাকে। সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর একটি জটিল প্রক্রিয়া, তাই শুধু কারখানার অবকাঠামো তৈরি করলেই চলবে না। প্রকৃত প্রযুক্তি যাতে বাংলাদেশের হাতে আসে তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট মহল। বিশ্ববাজারে টিকে থাকতে হলে বাংলাদেশকে শুধু একটি বা দুটি দেশের উপর নির্ভর করলে চলবে না। একটি নির্দিষ্ট কাঠামোর উপর অতিরিক্ত নির্ভরতা নতুন করে পরনির্ভরশীলতা তৈরি করতে পারে, যা রাষ্ট্রের জন্য কখনোই কাম্য নয়। রাত গভীর হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে।
যে জমিতে একদিন ভারতের ইকোনমিক জোনের সাইনবোর্ড ঝোলার কথা ছিল, আজ সেখানে শোনা যাচ্ছে বুলডোজার আর এক্সক্যাভেটরগুলোর গুরুগম্ভীর গর্জন। সড়ক, পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের প্রাথমিক পরিকাঠামোর কাজ চলছে পুরো দমে। 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম। তাদের গোয়েন্দারা হয়তো পাগলের মতো চেষ্টা করছে মিরসরাইয়ের এই মেগা প্রজেক্টের নীল নকশাগুলো হাতে পাওয়ার জন্য। তারা বুঝতে পারছে তাদের সেই আজ্ঞাবহ প্রতিবেশী এখন আর তাদের কথায় ওঠে বসে না। সে এখন নিজের মাটিতে নিজের অস্ত্র বানাচ্ছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ভারতের জমিতে বাংলাদেশের নিজস্ব অস্ত্র কারখানা এটি কেবল একটি প্রতীকী বদল নয়, এটি প্রমাণ করে বাংলাদেশ সরকার আর কারো অনুগ্রহের দিকে তাকিয়ে নেই। ঘড়ির কাঁটা এগোচ্ছে। নিজের মাটিতে নিজস্ব সক্ষমতার সমরাস্ত্র তৈরির এই উদ্যোগ নিশ্চিত করে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ যে কোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং অপ্রতিরোধ। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে, কিন্তু তারা ভুলে গেছে মিরসরাইয়ের এই মাটিতে এখন ড্রাগন আর বাজ পাখির নজরদারি শুরু হয়ে গেছে। খুব শিগগিরই এই কারখানার চিমনি থেকে যখন ধোঁয়া উঠবে এবং প্রথম ড্রোনটি যখন ডানা মেলে আকাশের বুক চিরবে, তখন শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত সবাই বুঝতে পারবে দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক পরাশক্তির জন্ম হয়ে গেছে। সাসপেন্স এখন তুঙ্গে। এই মারণাস্ত্রের কারখানার সামনে ভারত কি পিছু হটবে, নাকি নতুন কোনো স্নায়ুযুদ্ধ শুরু হবে? অপেক্ষা কেবল সেই দিনের, যেদিন মিরসরাইয়ের বুক থেকে উৎপাদিত অস্ত্র বিশ্বের বুকে বাংলাদেশের নাম খোদাই করে দেবে। খেলা তো কেবল শুরু।